আমি হচ্ছে মানে এফসিএফসি কোডটা দেখতেছি বা দেখাবো, দেন পরের যে অ্যালগোরিদম গুলো সেই অ্যালগোরিদম গুলো তোমাদেরকে একটা একটা করে করতে হবে আর কি। তো আমাদের ইয়েতে কোন করতে তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি একটা করে রাখছি, তোমরা জি যখন ম্যাম। করবা এমন না যে বাইশ তোমাদেরকে বা ফ্রম স্ক্র্যাচ তোমাদেরকে এই জিনিস করতে হবে এরকম। দুনিয়ার টিউটোরিয়ালের অভাব নাই, দুনিয়ার প্রবলেম করা আছে নাই। তোমাদেরকে যেটা করতে হবে ওই গুগল থেকে বা সার্চ করে জিনিসগুলো দেখে দেখে বুঝতে হবে। যখন সেটা প্র্যাকটিস করবে অবশ্যই চাইলে যদি নিজ থেকে কোড করো অনেক ভালো, কিন্তু কেউ যদি চাও যে আমি নেট থেকে হেল্প নিতে চাই সেটাও করতে পারো। নেট থেকে একটা কোড নিয়ে লাইন বাই লাইন বুঝবা, বোঝার চেষ্টা করো। এখন নেটের যে কোড গুলো সেগুলোতে কিছু প্রবলেম, হ্যাঁ কনসেপ্ট কিছু প্রবলেম থাকে, টুকটাক কিছু ঝামেলা থাকে যে মিলতেছে না আমার হচ্ছে আসলে এটার সাথে এটা, মানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হওয়া উচিত সেটা হচ্ছে না, মানে আউটপুট আমার যেরকম দেখা উচিত সেরকম দিচ্ছে না। তো তখন তুমি ছোটখাটো চেঞ্জ গুলো করতে পারবা। হ্যাঁ, একদম সরাসরি যদি কপি পেস্ট ছুড়ে ফেলো সেটা কিন্তু তখন বুঝা যাবে তুমি আসলে পুরোটা পড়োই নাই, এক্সিকিউট করে দেখো নাই, যার জন্য সেগুলো তখন করে নাই, যার জন্য তুমি সেগুলোকে সলভ করার চেষ্টাও করো না। তো এই কোড গুলো হচ্ছে তোমরা সিতে অথবা C++-এ অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে, তোমরা ওগুলো নিয়ে প্র্যাকটিস করবা। যার যার যেভাবে যেভাবে খুশি চাইলে মনে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে আমি প্লাস প্লাসে করতেছি। তো এখানে C++-এ যখন একটা কোড আমরা করি তখন কি করতে হয়, আর তো ন্যানো দিয়ে ক্রিয়েট করলা, ক্রিয়েট করে তুমি যে কোনো একটা কোড নিচ থেকে লিখলাম, কপি পেস্ট করলা, করার পরে সেটাকে কিন্তু তুমি যদি সেটাকে কি করো, প্রথম যে স্টেপটা বলতে চাচ্ছি, আমরা যখন এক্সিকিউট করতে যাই কোন C বা C++ ফাইল, তখন কিন্তু কিছু কাজ করতে হয় তাই না? এটা কিন্তু আলাদা হচ্ছে কম্পাইলার টাইপের উবুন্টু বা লিনাক্স এর মধ্যে, ও সেগুলো লিখতে হয়। তোমার ধরো যে এটা আমি সেভ করতে, এখন এটাকে যদি আমি করতে চাই প্রথম কম্পাইল করতে হবে, হ্যাঁ কম্পাইল করার জন্য যেহেতু আমার C++, তার জন্য আমি G++ এটাকে ইনক্লুড করতেছি আর কি, এটা দিয়ে। তো G++, এটা আমার ফাইল নেম। এটাকে যখন করবো তখন এটা অ্যাকচুয়ালি তোমাকে এটা ইয়ে দিবে, a.out নামে একটা ফাইল দিবে। a.out নামের ফাইলটা দিলেও সেটা দেখার জন্য আমি লিস্ট করতেছি ডেস্কটপে কি কি আছে আমার। দেখো এখানে কিন্তু a.out নামে একটা ফাইল খুলেছে, তাই না? তো এটাকে যদি এখন আমি এক্সিকিউট, সেটা আমার কোডটা রান করতেছে। তো কোডে পড়ে যাই এখন। আর যারা সিতে করবা তারা কি করবা, তারা সম্ভবত জিসিসি করতে হবে। হ্যাঁ, প্লাস প্লাস ওখানে জিসিসি দিয়ে তুমি সেফএস ডট সি এটা ইয়ে করলে সেম A.out একটা ফাইল ক্রিয়েট হবে, ফাইলটাকে এক্সিকিউট করলেই তোমার রান হবে। তো তোমরা ন্যানো দিয়ে, আচ্ছা এখানে কি এটা কি তোমরা দেখতে পাচ্ছ? এটা কি ক্লিয়ার দেখাচ্ছে না এটা একটু ইয়ে ম্যাম করতে হবে? দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা দেখো, প্রথম লাইনটা কি, প্রথম লাইনটা হচ্ছে আমাদের ফাইল যে ইয়ে করে, তোমার কি বলে, হ্যাঁ ইনক্লুড আইও স্ট্রিম, এটা কি বলতো, হেডার ফাইল গুলোকে ইনক্লুড করার জন্য, তাই না? তারপর ইউজিং নেমস্পেস এসটিডি, এটা তো তোমার প্লাস প্লাস তোমার সাথে স্ট্যান্ডার্ড নেমস্পেসটা ইউজ করতেছো, সেক্ষেত্রে STD আগে থেকেই ইম্পোর্ট করে দেওয়া, না জায়গায় ভেতরে গিয়ে গিয়ে তোমার আউটপুটের সি ইন সি আউট এটার মধ্যে যদি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লিখতে হবে বারবার। তো আগে থেকে যদি সেটা তুমি ইম্পোর্ট করে দাও সেক্ষেত্রে বারবার সেটা লিখবে না। এগুলো হচ্ছে বেস। আচ্ছা এখন আমরা যেটা ইউজ করছি সেটা স্ট্রাকচারের কনসেপ্ট। হ্যাঁ,
স্ট্রাকচার কি কার মনে আছে? তোমাদের কি সেমিস্টারে জাভা আছে না? সি প্লাস প্লাস তো পড়ে এই তোমাদের সি প্লাস প্লাস কমপ্লিট না? জি ম্যাম। Yes, ma'am. হ্যাঁ, এটা হচ্ছে সি এর কনসেপ্ট। হ্যাঁ, সি এর কনসেপ্ট সি প্লাস প্লাসেও আছে, ওরিয়েন্টেটিভ আছে, চাইলে ইউজ করতে পারো, সমস্যা নেই। তো স্ট্রাকচার যেটা করে সেটা হচ্ছে তোমার একই ধরনের অবজেক্ট নিয়ে কাজ করে। সি প্লাস প্লাসে আমরা কি করি? সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্যটা কি? সি হচ্ছে মিডল ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমার অবজেক্টের কনসেপ্ট নাই। কিন্তু সি প্লাস কি তোমার অবজেক্টের কনসেপ্ট আছে। অবজেক্টের কনসেপ্ট থাকার সুবিধা কি? তোমার ইন্ডিভিজুয়াল ভ্যালু নিয়ে তোমাকে আর কাজ করতে হবে না। যেমন তুমি চাইলে অ্যারে ইউজ করো, অ্যারেতে কি হয়? অ্যারেতে কিন্তু সিমিলার ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে তোমাকে। যেমন অ্যারে অফ ইন্টিজার্স, অ্যারে অফ ফ্লোটিং পয়েন্ট, অ্যারে অফ বোলস, অ্যারে অফ স্ট্রিংস। তুমি কিন্তু এটা চাইলে পারবা না যে অ্যারে অফ স্ট্রিং মানে একজনের নাম, একজনের আইডি, একজনের স্যালারি, মানে তুমি কিন্তু এই সব জিনিস একটা অ্যারেতে সেভ করতে পারবে না। কিভাবে পারবা না? ইন্টিজার যেমন তার নামটা তুমি স্ট্রিং হিসেবে নিলা, তার আইডিটা তুমি স্ট্রিং হিসেবে নিলা, কিন্তু তার স্যালারি তুমি ইন্টিজার হিসেবে নিলা। তারপরে হচ্ছে তার মান্থলি কতটা আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, এই জিনিসগুলো তুমি হয়তো ফ্লোটিং এ নিলে। তো তখন তুমি তার একটা পার্সনের টোটাল ইনফরমেশনটা যদি শেয়ার করতে চাও, মানে শেয়ার করতে বলতে যদি স্টোর করতে চাও, তখন কিন্তু সেই জিনিসটা যখন স্টোর করবা একটা অ্যারেতে পসিবল না। অ্যারেতে হচ্ছে সিমিলার ডেটা টাইপ নিয়ে কাজ করতে হবে। তো ওখান থেকে কিন্তু অবজেক্টের কনসেপ্ট আসে, তাই না? অবজেক্টের কনসেপ্ট আসছে কি যে তুমি চাইলে তুমি একটা পার্সন, তোমার যত ডিটেলস আছে সব ডিটেলস তুমি চাইলে, তুমি একটা পার্সন, তুমি একটা অবজেক্ট, হ্যাঁ, তোমার তো কত বিশেষত্ব আছে, অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট গুলো তুমি চাইলে এই অবজেক্টের আন্ডারে ডিফাইন করতে পারো। যেমন তুমি একজন স্টুডেন্ট, তুমি পার্ট টাইম জব হোল্ডারও হইতে পারো। তুমি সেক্ষেত্রে তোমার পরিচয় হয়ে যাচ্ছে তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন এমপ্লয়ি, পাশাপাশি তুমি কি, তুমি একজন কি বলে তোমার বাবা মার একটা সন্তান, অথবা তুমি কারো ভাই। তারপরে হচ্ছে তুমি কি করো, তুমি আরো কোনো যুক্ত করতে পারো, তোমার স্যালারি পারে, তোমার হচ্ছে হ্যালো, কারা কথা বলতেছে মিউট করে দাও দেখি। আচ্ছা, তার মানে কি একটা অবজেক্টের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য, মানে তোমার বিভিন্ন বৈশিষ্ট্য তুমি চাইলে স্টোর করতে পারো এক জায়গায়। অ্যাজ এ এমপ্লয়ি তুমি তোমার এমপ্লয়ি আইডি অথবা স্টুডেন্টের কথা চিন্তা করো, তুমি তোমার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোন ডিপার্টমেন্ট পড়তেছো, তারপর হচ্ছে তোমার রেজাল্ট কত মানে সিজি কত, এই জিনিসগুলা, এই চারটা পাঁচটা জিনিস কিন্তু তুমি কি করতে পারো, তুমি চাইলে স্টোর করতে পারো তোমার অবজেক্টের ভিতরে, স্টুডেন্ট অবজেক্টের ভিতরে স্টোর করতে পারো। স্টুডেন্ট, তার নাম অমুক, সে হচ্ছে এই ডিপার্টমেন্টে পড়ে, তার সিজিপি এত, তার আইডি এত, মানে এই জিনিসগুলো এক একটা স্টুডেন্টের মধ্যে শেয়ার করতে পারো, মানে স্টোর করতে পারো, তাই না? তাহলে একটা ক্লাসের মধ্যে টোটাল 50 জন স্টুডেন্ট, 50 জনের 50 ধরনের ইনফরমেশন থাকবে। তো ইনফরমেশন গুলো নিচ্ছে আমি স্টুডেন্টের, কিন্তু স্টোর করতেছি তার ভেতরে, মানে তার আইডি, মানে তার সে তার নামে যে অবজেক্ট আমি ক্রিয়েট করলাম, সেই অবজেক্টের আমি বাকি অ্যাট্রিবিউট গুলো ক্রিয়েট করলাম, হ্যাঁ, স্টোর করলাম। কি তার নামটা হবে স্ট্রিং, তার আইডি হবে তোমার স্ট্রিং হইতে পারে, ইন্টিজার হইতে পারে, তার সিজিপিএটা ফ্লোটিং পয়েন্টটা হবে, তার অ্যাড্রেসটা হইতে পারে, তার ফোন নাম্বারটা অন্য একটা ভ্যালু। তো তুমি ভিন্ন ধরনের ডেটা টাইপ কি একসাথে স্টোর করতে পারতেছো? একটা অবজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপকে তুমি একসাথে স্টোর করতে পারতেছো। তো সি তে তো অবজেক্টের কনসেপ্ট নাই, সেজন্য স্ট্রাকচারের কনসেপ্ট আনা হয়েছে। স্ট্রাকচারও কিন্তু সেম কাজটা করে, বিভিন্ন ডেটা টাইপকে একসাথে বাউন্ড করার জন্য, মানে এনক্যাপসুলেট, একসাথে একটি ক্যাপসুলের মধ্যে বন্দি করার জন্য যে কাজটা মানে যেই কনসেপ্ট, সেটা হচ্ছে স্ট্রাকচার। যেমন এখানে প্রসেসের ক্ষেত্রে যেটা হচ্ছে স্ট্রাক্ট প্রসেস নামের, স্ট্রাকচার করার জন্য স্ট্রাক্ট কি ইউজ করতে হয়, স্ট্রাক্ট যেটাই লিখবা সেটা হচ্ছে ইউজার ডিফাইন ডেটা টাইপের মতো হয়ে যাবে। হ্যাঁ, তখন ওই প্রসেসটা দিয়ে একটা ডেটা টাইপের মতো, মানে তুমি চাইলে যে একটা ক্রিয়েট করতে পারো, এবং ওই কি থাকবে, একটা আইডি থাকবে, একটা অ্যারাইভেল টাইম থাকবে, একটা বার্স্ট টাইম থাকবে।
তুমি এক্সট্রাক্ট দিয়ে প্রসেস নামের একটা কি ক্রিয়েট করলা, অবজেক্ট ক্রিয়েট করলা, এবং তার অ্যাট্রিবিউট গুলো কি কি, মানে তার বিশেষত্ব কি, তার মধ্যে কি কি ইনফরমেশন থাকবে, তার একটা আইডি থাকবে, একটা অ্যারাইভেল টাইম থাকবে, এবং তার একটা বার্স টাইম থাকবে। এই ভ্যালু আমি নিচ্ছি। আমার যদি অ্যাডিশনাল অন্য ভ্যালু লাগতো একটা প্রসেসের মধ্যে, আমি চাইলে সেগুলো নিতে পারতাম। এখন আমি কেন শুধু এই 3টা ভ্যালু নিচ্ছি? কারণ যখনই তোমাকে কোনো কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে যদি সলভ করতে বলা হয় যে এই সেট অফ প্রসেসের জন্য এফসিএফএস অ্যালগরিদম ইউজ করে তুমি ওয়েটিং টাইম বের করো, বা হচ্ছে এভারেজ ওয়েটিং টাইম বের করো, টার্ন অ্যারাউন্ড টাইম বের করো, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করো, বা গান চার্টটা ডিসপ্লে করো, তোমাকে যাই বলো না কেন, তোমাকে কিন্তু এই 3টাই দেওয়া হবে, তাই না? আমরা যখন পরীক্ষায় কোশ্চেন করছি তখনও কিন্তু দেখছো যে প্রসেস কয়টা, প্রসেসের আইডি সহ প্রসেস গুলা P1 P2 P3 P4 এরকম আসে কি অ্যারাইভেল টাইম, প্রত্যেকটা প্রসেসের করেসপন্ডিং অ্যারাইভেল টাইম কত, এবং প্রত্যেকটা প্রসেসের কোন বার্স্টে কত, মানে ওই প্রসেসটা কখন রেডি কিউতে অ্যারাইভ করবে, এবং ওই প্রসেস কমপ্লিটেড এক্সিকিউশনের টাইম কত। এই 3টে ইনফরমেশন যদি তোমাকে না দিয়ে দেয়, তুমি কিন্তু মানে কোন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? এইটুকু তোমার বেসিক ইনফরমেশন। সেই জন্য দেখো স্ট্রাক্ট নামের একটা প্রসেস করা হলো, মানে এটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্টের বৈশিষ্ট্যগুলো কি কি, তুমি আইডি নিবা, অ্যারাইভেল টাইম, বার্স্ট টাইম নিবা। এগুলো কার কাছ থেকে নিবা? ইউজারের কাছ থেকে নিবা। এখন এই যে ইউজারের কাছ থেকে নিবা, এটা কোথায়, আমি এটা সরাসরি এইটুকু বোঝা গেছে তো, দিয়ে যে প্রসেস ক্রিয়েট করলাম। এই তোমরা কিন্তু মনোযোগ দাও একটু, কারণ আমি আর মানে আর কখনো কিন্তু এভাবে গুটে গুটে ভেঙে ভেঙে তোমাকে বলবো না, কারণ প্রোগ্রামিং তো তোমরা আগে থেকেই পড়ে আসো, তাই না? এই ধরনের এই অ্যালগরিদম বুঝিয়ে দিচ্ছি, পরবর্তী সব অ্যালগরিদম কিন্তু ঘুরে ফিরে একরকম, মানে এই কনসেপ্ট গুলাই, তোমার ওয়েটিং টাইমের কনসেপ্ট, টার্নার কনসেপ্ট, এগুলাই কিন্তু কাজে লাগবে, প্রসেসের কনসেপ্ট, কনসেপ্ট, এগুলাই কাজে লাগবে সবগুলাতে। এই জিনিসগুলো অ্যাপ্লাই করবা, যার জন্য প্রতি জিনিসগুলো আর বলা হবে না। তো এখন যদি কোনো কনফিউশন থাকে, তোমরা এই জিনিসগুলো, হ্যাঁ, যার কনফিউশন আছে তারা এমনি বললো। এই যে আমি স্ট্রাক নামে একটা প্রসেস ক্রিয়েট করলাম, তার কি দিলাম, আইডি দিলাম, ভার্সন দিলাম, এইখানে কারো কোনো কনফিউশন আছে কেন করলাম এই কাজটা? কোনো কথা নাই, তার মানে মনে হয় কনফিউশন নেই। এখন দেখো, আমি একটু মানে ধাপে ধাপে ওই যে স্ট্রাকচারটা ক্লিক করলাম, ওই স্ট্রাকচারটা কাজে লাগতেছে। মেইন ফাংশনের নিচে দেখো, এই তুমি কি লিখাগুলো বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, তো মেইন ফাংশনের মধ্যে দেখো, এন, ইন্টিজার এন এটা নিলাম ভ্যালিউ, যেটা এটা ডিফাইন করতেছে তোমার নাম্বার অফ প্রসেস। মানে আমি ইউজাররা তো প্রসেস তোমার তোমার ইয়ে করবে, দিবে, যেমন আমি 3টা প্রসেসের জন্য ক্যাজুয়ালি চালাতে চাই, বা 4টা প্রসেসের জন্য চালাতে চাই, তো ওটা তুমি নিবা ইনপুট। সেজন্য এখান থেকে প্রথমে প্রসেসটাকে ইনপুট হিসেবে নিচ্ছ, এটাকে আমি কালেক্ট করতেছি। তারপরে কি করলাম, প্রসেসেস, এটা হচ্ছে আমার প্রসেস টাইপ, স্ট্রাকচার দিয়ে আমি ইউজার ডাটা টাইপ ক্রিয়েট করছি, যে ডাটা টাইপটা হচ্ছে প্রসেস। বাবা, আসতেছি। আচ্ছা, প্রসেস টাইপের অ্যারে ক্রিয়েট করলে ওই অ্যারে সাইজ কত? সাইজ হচ্ছে 3। ধরো যে আমি 3টা প্রসেস নিব, এটা প্রসেসের ভ্যালিউ, যেমন আমার এখানে যেটা ছিল, একটু চিন্তা করো, এখানে আমার প্রসেস কয়টা, 3টা। তো 3টা প্রসেসের জন্য আমি এন এর ভ্যালু 3, যদি 3 দেই, সেক্ষেত্রে কি হবে, এখানে অ্যারে প্রসেসের যে অ্যারেটা, সেই অ্যারের সাইজ কত, 3, তাই না? তার মানে সেই অ্যারেটা কত থেকে কত পর্যন্ত চলবে, 0 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে? কারণ কি, তোমার অ্যারে তো তুমি সাইজ ডিফাইন করে দিচ্ছ, কিন্তু ওই সাইজটা তো সেটা মিন করে না, ইন্ডেক্স, ইন্ডেক্স তো 0 থেকে শুরু হবে। সেজন্য সাইজ যখন এন পর্যন্ত, তখন তুমি কি করবা, তোমার ইন্ডেক্স থাকবে প্রসেস 0 একটা ইন্ডেক্স, প্রসেস 1 একটা ইন্ডেক্স, এবং প্রসেস 2 একটা ইন্ডেক্স, তার মানে টোটাল 3টা, তাই না? এখন তোমার আউটপুট কি দেখাচ্ছে, যে এই লাইনটা এক্সিকিউট হবে, অ্যারাইভেল টাইম এবং বার্স্ট টাইম দিতে হবে প্রত্যেকটা প্রসেসের জন্য। তো যেহেতু প্রত্যেকটা প্রসেস, তার মানে তুমি প্রসেসের সংখ্যা দিছো 3টা,
তুমি 3টা অ্যারাইভেল টাইম দিবা, 3টা বাস টাইম দিবা, তাই না? তো সেই অ্যারাইভেল টাইম এবং বাস টাইম গুলোকে কি করতে হবে, ওই প্রসেসের সাথে মানে তোমার কোরেসপন্ডিং প্রসেসের সাথে অ্যাটাচ করতে হবে না? এর জন্য ফর লুপ চালাচ্ছে। ফর লুপ কত থেকে কত পর্যন্ত চালাচ্ছে? আই ধরো 0 থেকে লেস দেন n পর্যন্ত, কারণ আমার 3বার চলতে হবে। আমি 3টা প্রসেস নিয়েছি, 3টা ভ্যালু দিব, 3টা করে ভ্যালু দিব। তো আমার 3বার চললেই হবে। যেমন প্রসেস 1 এর জন্য আমি একটা অ্যারাইভেল টাইম দিব, একটা বাস টাইম দিব। প্রসেস 2 এর জন্য একটা অ্যারাইভেল টাইম দিব, একটা বাস টাইম দিব। আর প্রসেস 3 এর জন্য একটা অ্যারাইভেল টাইম দিব, একটা বাস টাইম দিব। আমার 0 থেকে আমি লেস দেন n মানে p এর কম, তার মানে 2 পর্যন্ত যাচ্ছি। 0 1 2, এরপর আর দরকার নেই আমার 3টা প্রসেসের জন্য। আচ্ছা, এরপরে দেখো প্রসেসের আই ডট আইডি ইকুয়ালস টু আই প্লাস আইডি, আই প্লাস 1। এখানে আইডি কি নিচ্ছে তোমার? আই ডট আইডি, তার মানে 0। লুপটা যখন প্রথমবার চলতেছে তখন আই ভ্যালু কত? 0। 0 ডট আইডি প্রথম মানে p0 বা প্রসেস 0-র আইডিটা কত? p1। ঠিক আছে, আই প্লাস 1 আমি 1 হিসেবে ডিক্লেয়ার করলাম। মানে এমন না যে আমাকে দেখাবে কিন্তু p0 p1 p2 দেখাবে না, এদের কথা কিন্তু 0 থেকে ইন্ডেক্স শুরু হয়। কিন্তু আমি শো করতে চাচ্ছি p1 p2 p3 এভাবে। তো সেজন্য আমি কি এক ঘর বাড়াই দিলাম আর কি, এক বাড়াই দিলাম। প্রতি ক্ষেত্রে তাই হবে। তার মানে প্রথম প্রসেসের আইডিটা কি হচ্ছে? মানে প্রথম যে 0 নাম্বার প্রসেসের আইডিটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে যে প্রসেসটা থাকবে সেটার আইডি হচ্ছে 1। তারপর 1 নাম্বার ইন্ডেক্সে যে প্রসেসটা থাকবে তার হবে 2, এবং 2 নাম্বার ইন্ডেক্সে যে প্রসেসটা থাকবে তার আইডি হবে 3। আচ্ছা, এখানে সেই প্রসেসটাকে শো করতেছে এবং প্রসেস আইডি দিয়ে প্রসেসটাকে শো করতেছে। ঠিক আছে, এরপরে দেখো অ্যারাইভেল টাইম নিবা তুমি। অ্যারাইভেল টাইমটা শো করে, নামটা শো করে, দেন হচ্ছে অ্যারাইভেল টাইম কোথায় নিচ্ছে? ওই অ্যারাইভেল টাইম অ্যাট্রিবিউটের ভেতরে নিচ্ছে। ঠিক আছে, প্রসেসেস আই ডট অ্যারাইভেল টাইম, কারণ স্ট্রাকচার ক্রিয়েট করছিলাম। প্রত্যেকটা প্রসেসের 3টা ফিল্ড থাকবে, একটা হচ্ছে আইডি ফিল্ড, একটা হচ্ছে অ্যারাইভেল টাইম ফিল্ড, একটা হচ্ছে বাস টাইম ফিল্ড। তুমি যখন যেটা ইনপুট দিবা তখন সেটাকেই, মানে প্রথমে যেটা ইনপুট দিবা আহ সেটা হচ্ছে অ্যারাইভেল টাইম হিসেবে নিবে, এবং দ্বিতীয়ত যেটা ইনপুট দিবা সেটা বাস টাইম হিসেবে নিবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? জি ম্যাম। তো এখন আমরা এটাকে একটু এক্সিকিউট করে দেখবো, তবে আমরা জিনিসটা একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা দেখো, এক্সিকিউট করতে গেলে দেখো কি দেখাচ্ছে, দ্য নাম্বার অফ প্রসেসেস, এন এর ভ্যালু চাচ্ছে। আমি যদি 3 দেই, এন ট্রাভেল টাইম এন্ড বার্স টাইম ফর এই প্রসেস, প্রত্যেকটা প্রসেসের জন্য। প্রথমটা হচ্ছে প্রসেস 1। প্রসেস 1 এর অ্যারাইভেল টাইমটা কি? অ্যারাইভেল টাইম ধরলাম, মানে এটাই আমি দিচ্ছি। এখানে হচ্ছে প্রথমটার অ্যারাইভেল টাইম 24, দ্বিতীয়টার 3, তারপরটার 3। তো আমি এই 24 অ্যারাইভেল, আচ্ছা অ্যারাইভেল টাইম তো ধরি যে প্রথমটা অ্যারাইভেল টাইম 0, টাইম কত? বার্স টাইম হচ্ছে 24, দ্বিতীয় অ্যারাইভেল টাইম 1 ধরি, বার্স টাইম আছে 3, থার্ড অ্যারাইভেল টাইম 2 ধরি, বার্স টাইম দিলাম 3। তো একটা করলে দেখো এভারেজ ওয়েটিং টাইম দেখাচ্ছে, এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম। এভারেজ ওয়েটিং টাইম যে 17, সেটা আমার এখানেই ক্যালকুলেশন করা আছে। ঠিক আছে, আর এভারেজ টার্নঅ্যারাউন্ড টাইম এখানে ক্যালকুলেশন করা নেই, তবে করলে ও 27 আসবে। আচ্ছা, এভারেজ ওয়েটিং টাইম এটা একটু রিক্যাপ করা দরকার। ওয়েটিং টাইমটা কি? যে রেডি কিউতে এসে বসে থাকার পর থেকে টোটাল কতটুকু সময় লাগছে তার সিপিইউতে পৌঁছাইতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েটিং টাইম। প্রত্যেকটা প্রসেসের জন্য ওয়েটিং হচ্ছে এটা মিন। যেমন p1 এর ওয়েটিং টাইম কত? p1 রেডি কিউতে আসার পরে কিন্তু তার কোনো ওয়েটই করতে হয় নাই, তাকে সরাসরি সিপিইউতে দিয়ে দেওয়া হয়েছে। যেমন 0 থেকে তার শুরু হয়েছে, 0 মিলি সেকেন্ড থেকে তার এক্সিকিউশন শুরু হয়েছে। সো p1 কোনো ওয়েট করে নাই। তো p1 এর ওয়েটিং টাইম কত? 0। কোনো গান চার্টে প্রথম প্রসেস যেটা, তার ওয়েটিং টাইম 0ই হবে, কারণ সে কখনো ওয়েট করতেছে না এক্সিকিউশনের জন্য প্রথম যে প্রসেসটা আসে। সেজন্য আমরা ফার্স্ট প্রসেসের ওয়েটিং টাইমটা সবসময় 0 ধরতে পারি। বুঝা গেছে? আচ্ছা, এখন সেকেন্ড প্রসেস পি টু কতক্ষণ ওয়েট করতেছে বলো তো? পি2 কতক্ষণ এক্সিকিউটে ওয়েট করেছিল? 24 মিলি সেকেন্ড না? এই রেসপন্স করো তোমরা, মানে যারা অ্যাক্টিভ আছো তারা রেসপন্স করো। আমি জানি জি সব নাই, যারা অ্যাক্টিভ আছে তারা রেসপন্স করো, নইলে পরে দেখা যাবে যে আমি তো চিঠি বা আমার হচ্ছে স্টুডেন্টকে ধরে ধরে আস্ক করতে হবে আর কি, নাম ধরে ধরে জিজ্ঞেস করতে হবে বুঝতেছো কি না। আচ্ছা, এখন দেখো
সেকেন্ড যে প্রসেসটা তাকে কত ওয়েট করতে হবে? তাকে কিন্তু 24 মিলি সেকেন্ড ওয়েট করতে হচ্ছে, তাই না? আবার থার্ড যে প্রসেসটা তাকে এক্সিকিউশন ওয়েট করতে হচ্ছে 27 মিলি সেকেন্ড, তাই না? এখন এই যে ওয়েটিং টাইম, এই ওয়েটিং টাইমটা কি ডিফাইন করতেছে? এফসিএফএস এর ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হচ্ছে যে তোমার অন্য কিছু দরকার নেই। প্রথমটা এক্সিকিউশনের পরে দ্বিতীয়টা এক্সিকিউট হবে, তারপরে তৃতীয়টা এক্সিকিউট হবে, যার জন্য প্রথমটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়টা বসেই থাকবে। তো আমি মোটামুটি বলতেই পারি যে প্রথমটার যে বার্স্ট টাইম, সেই বার্স্ট টাইমটাই আমার দ্বিতীয়টার কি ওয়েটিং টাইম, তাই না? আবার এই দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়েটিং টাইম কি হবে বলতো? P2 এর ক্ষেত্রে ওয়েটিং টাইম কি হবে? P1 যতক্ষণ এক্সিকিউট করলো, সরি P3 এর ক্ষেত্রে ওয়েটিং টাইম কি হবে? দেখো P3 কিন্তু 27 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতেছে, কিন্তু 27 সেকেন্ডটা তুমি কিভাবে বের করবা? এই বার্স্ট টাইম আর অ্যারাইভাল টাইম দেখে তুমি 27 সেকেন্ড কিভাবে বের করবা? কিভাবে বের করা যায় বলতো? 27 সেকেন্ড বের করা যায় যে P1 মানে P2 তখন ওয়েট করলো, P2 ওয়েট করলো, P2 ওয়েট টাইম, P2 ওয়েট করলো 24 মিলি সেকেন্ড, এবং P2 ওয়েট করার পরে সে তো এক্সিকিউট হবে, তাই না? P2 নিজে তো এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে না P3 সময় পাবে, সিপিইউ টাইম পাবে, তাই না? তার মানে হচ্ছে P2 যতক্ষণ করলো এবং P এক্সিকিউট হতে যে সময় লাগলো, তার মানে P2 ওয়েটিং টাইম প্লাস P2 বার্স্ট টাইম, এটা হচ্ছে P3 এর ওয়েটিং টাইম। বোঝা গেছে? যে কোনো প্রসেস, এখান থেকে আমি একটু বলতে পারি জি যে ম্যাম। যে কোনো প্রসেসের ওয়েটিং টাইমটা তার আগের প্রসেসের ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, তাই না? এটা চাইলে নোট করতে পারো, যে কোনো প্রসেসের ওয়েটিং টাইম হচ্ছে তার আগের প্রসেসের ওয়েটিং প্লাস বার্স্ট টাইম। আচ্ছা, তো এই কনসেপ্ট থেকে আমি চাইলে কি করতে পারি? ওয়েটিং টাইমটা এক্সিকিউট করতে পারি। এই দেখো, প্রথমে যে আমাদের এই ফাংশন দেখো, void find waiting time, এই ফাংশনটা একটু খেয়াল করো। এটা একটা ফাংশন ক্রিয়েট করলাম ওয়েটিং টাইম বের করার জন্য, এবং এই ফাংশনের মধ্যে আমি প্যারামিটার গুলো কি কি দিচ্ছি? আর্গুমেন্ট দিচ্ছি হচ্ছে অ্যারেটা, ওর প্রসেস অ্যারে যেটা আমি একটু আগে বানাইলাম স্ট্রাকচার দিয়ে, তারপর নাম্বার অফ প্রসেস এন এর ভ্যালুটা, আর হচ্ছে ওয়েটিং টাইমের নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম। কেন? কারণ এখান থেকে ফাইন্ড ওয়েটিং টাইম থেকে আমি যে ওয়েটিং টাইম গুলো পাবো সেগুলো তো আমার ওই ওয়েটিং টাইম এরতেই মানে তোমার ইয়ে করতে হবে, তাই না? স্টোর করবো। আচ্ছা, এখন দেখো, তোমার এই ফাংশনটা যখন ক্রিয়েট করছি, ফাংশনের প্রথম কাজটা কি কি বলছিলাম? যে প্রথমে যে প্রসেসটা আসে সেই প্রসেসটা তো কখনো ওয়েটই করে না, তাই না? প্রথমে যে প্রসেসটা এক্সিকিউট হয় সেই প্রসেসটা কখনোই ওয়েট করে, সে সরাসরি সিপিইউ থেকে তার কাজ শুরু করে। তো এর জন্য ওয়েটিং টাইম অফ ফার্স্ট প্রসেস সবসময় কি হবে? 0। ওয়েটিং টাইম অফ 0 মানে 0 ইন্ডেক্সের যে প্রসেসটা আছে সেই প্রসেসের ওয়েটিং টাইমটা হচ্ছে 0। 0 ইন্ডেক্সে কোন প্রসেসর? P1, ঠিক আছে? আমি ওভাবে i1 দিয়ে ইনপুট নিয়েছিলাম, যার জন্য সেটা হয়ে গেছে P1। তো P1 প্রসেসটা আমার 0 নাম্বার ইন্ডেক্সে আছে, সেজন্য ওইটার ওয়েটিং টাইম আমি সেট করে রাখছি 0। বাই ডিফল্ট আমি সেট করে দিতে পারি, কারণ আমি জানি যে প্রথম প্রসেসটা ওয়েট করতেছে না। আচ্ছা, এখন পরের ভ্যালু গুলা কিভাবে পেবো? মানে P2 এর ওয়েটিং টাইম কত, P3 এর ওয়েটিং টাইম কত, যদি P4 থাকে সেটার ওয়েটিং টাইম কত, 5 থাকলে ওয়েটিং টাইম কত, সেটা কিভাবে দেখবো? একটা লুপ চালাচ্ছি, লুপ কতক্ষণ চলবে? সাইজের এক কম পর্যন্ত চলবে। হ্যাঁ, কেন? কারণ দেখো, প্রথম প্রসেস ওটা তো আমার অলরেডি জানা, ওয়েটিং টাইম 0। তার মানে আমি কি কি জানতে হবে? আমাকে এক নাম্বার মানে এক ইন্ডেক্সে যে আছে তার ওয়েটিং টাইম জানতে হবে, 2 ইন্ডেক্সে যে আছে তার ওয়েটিং টাইম জানতে হবে। 3 পর্যন্ত তো আমার যাওয়ার প্রশ্ন না, কারণ আমার সাইজ মাত্র 3, তাই না? এখন দেখো, ওয়েটিং টাইম আই, আই ভ্যালু কত ইনিশিয়ালাইজ করা হয়েছে? 1, তাই না? আই ভ্যালু 1 থেকে ইনিশিয়ালাইজ করা হয়েছে, কারণ 0টা আমি জানি। তো ওয়েটিং টাইম অফ 1 ইকুয়ালস টু কি হচ্ছে? প্রসেসেস কোথায়? i-1, তার মানে 1 - 1 কি হবে? 0। তার মানে প্রসেসেস 0 ইন্ডেক্সের প্রসেসের বার্স্ট টাইম, প্রসেস 0 বার্স্ট টাইম, তার মানে 0 ইন্ডেক্স প্রসেসের বার্স্ট টাইম যত তুমি ডিফাইন করে দিছিলা, এই কেসে আমি কত ডিফাইন করছি? 24 প্লাস ওয়েটিং টাইম i-1 মানে 0 নাম্বার প্রসেসের ওয়েটিং টাইম। তো
প্রথম প্রসেসটার বার্স্ট টাইম 24 ছিল, প্রথম প্রসেস কতক্ষণ ওয়েট করছে? ওয়েটই করে নাই, 0। তার মানে 24 প্লাস 0, তার মানে দ্বিতীয় প্রসেস মানে P2 এর ওয়েটিং টাইমটা কত হয়েছে? 24। এবং আমার তো সত্যি P4 তো 24 পর্যন্ত ওয়েট করলো, তাই না? এতে এরকম লুপটা যখন কন্টিনিউ হতে থাকবে তখন পরের ভ্যালু গুলা এভাবে ক্যালকুলেট হতে থাকবে। P3 এর ভ্যালু কোত্থেকে আসবে? P2 থেকে আসবে। P4 এর ভ্যালু কোত্থেকে আসবে? P3 থেকে আসবে। P5 এর ভ্যালু কোত্থেকে আসবে? P4 থেকে আসবে। তো এই যে ফাইন্ড ওয়েটিং টাইম, এই জিনিসটা কি, এই ফাংশনটা কি বোঝা গেছে? জি ম্যাম। কারো কোনো কনফিউশন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তো এই ছিল আমাদের ফাইন্ড ওয়েটিং টাইম। তো এটাকে যখন আমি ভ্যালু গুলো দিয়ে আর্গুমেন্ট গুলো দিয়ে কল করবো তখন সরাসরি এখান থেকে আবার প্রত্যেকটা প্রসেসের জন্য ওয়েটিং টাইম ক্যালকুলেট করে করে দেখাবে। আচ্ছা, এখন আমি কি বের করতে চাচ্ছি? টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইমটা একটু রিক্যাপ করে আসি। হ্যাঁ, টার্ন অ্যারাউন্ড টাইমটা কি? টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে amount of time to execute a particular process. Amount of time to execute a particular process. দেখতে পাচ্ছ টার্ন অ্যারাউন্ড টাইমের সংজ্ঞাটা? অ্যামাউন্ট অফ টাইম টু এক্সিকিউট আ পার্টিকুলার প্রসেস, তার মানে হচ্ছে একটা প্রসেস এক্সিকিউট হতে টোটাল যে সময়টা লাগবে সেটা হচ্ছে তোমার টার্ন অ্যারাউন্ড টাইম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? P1 এক্সিকিউট হতে টোটাল কত সময় লাগছে? 24, তাই না? দেখো সোফার আমরা কি পাইছি, সোফা কিন্তু লিখে রাখো। আমি যখন কথাগুলো বলি তখন চেষ্টা করো লিখে রাখতে, তোমাদেরই ভালো হবে। যেমন P1 এর ওয়েটিং টাইমটা আমি কত পাইছি? P1 এর ওয়েটিং টাইম পেলাম 0। P এর ওয়েটিং টাইম পাইলাম 24। 3 এর ওয়েটিং টাইম কত পেলাম? 27। এখন যখন টার্ন অ্যারাউন্ড টাইমের কথা আসতেছে, টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি, যে P1 টোটাল P1 ক্যালকুলেট হইতে কতটুকু সময় লাগতেছে? কতটুকু সময় লাগতেছে? যে 0 থেকে 24 এইটুকু সময় লাগছে না ওর? P1 জি 24 মিনিট হচ্ছে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 0 থেকে 27, এই টোটাল সময়টা তার লাগতেছে না P এক্সিকিউট হইতে? 27 এর আগে কি P2 এক্সিকিউট হতে পারলো? পারে নাই, যার জন্য total time needed to execute process P2 is 27। আর P3 এর জন্য এটা কত? 30। মানে পুরো গান চার্ট দেখে আমি ভিজুয়ালটা বুঝতেছি। এখন সেটাকে আমার কি করতে হবে? সেটাকে আমার সূত্রে কনভার্ট করতে হবে, ফর্মুলা। এমন একটা ফর্মুলা লিখতে হবে যেন যত নাম্বার প্রসেসে আমি এক্সিকিউট করি না কেন, আমার একটা কোডে লাইন অফ কোড বা কিছু লাইন অফ কোডে যেন সেটাকে এক্সিকিউট করা যায়, যে কোনো নাম্বার অফ প্রসেসকে আমি ইয়ে করতে পারি। এখন দেখো, ফাইন্ড টার্ন অ্যারাউন্ড নামের একটা ফাংশন ক্রিয়েট করলাম। এই ফাংশনের ইয়েগুলা কি? তোমার প্রসেস অ্যারে, তারপরে হচ্ছে নাম্বার অফ প্রসেস, প্রসেস সাইজ, তারপরে হচ্ছে তোমার কয়টা প্রসেস সেটা, তারপর ওয়েটিং টাইমটা, ওয়েটিং টাইম অ্যারে, টার্ন অ্যারাউন্ড টাইম অ্যারে, এগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট। ফাইন্ড টার্ন অ্যারাউন্ড টাইম আর্গুমেন্ট হচ্ছে এগুলা, 4টা আর্গুমেন্ট। আর ফাইন্ড ওয়েটিং টাইমের আর্গুমেন্ট তো 3টা। কি কি? প্রসেস অ্যারে, তারপরে হচ্ছে আমার এন এর ভ্যালিউ, আর ওয়েটিং টাইম। আর এখানে এক্সট্রা একটা অ্যাড হলো টার্ন অ্যারাউন্ড টাইম, কারণ আমার কি টার্ন অ্যারাউন্ড টাইম একটা ভ্যালু স্টোর করবো আমি। তো এখন দেখো, তোমার ফর লুপ চালাচ্ছি ওই আগের মতোই, ফর লুপ চালাচ্ছি 0 থেকে। এই দেখো একটু আগে ফর লুপ চালাইছিলাম 1 থেকে। কেন? কারণ প্রথম প্রসেসের ওয়েটিং টাইমটা আমার জানা ছিল বাই ডিফল্ট, কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু প্রথম প্রসেসের আমার জানা নাই। এখন আমি বলতে পারবো না যে সার্বিকভাবে ইউনিভার্সাল যত প্রসেসে তুমি সবসময় প্রথম প্রসেসের বার্স্ট টাইম কত, অথবা 2, 3, 4, 5, 10, 20, এটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ তুমি যদি প্রথম প্রসেসটার বার্স্ট টাইম দাও 20, তাহলে সেটা 20 হবে। যদি বার্স্ট টাইম তুমি ইনপুট দাও 5, তাহলে সেটা 5 হবে। যদি ইনপুট দাও 10, সেটা 10 হবে, তাই না? এই জন্য আমি এটা বলতে পারবো না যে প্রথম প্রসেসটা টার্ন অ্যারাউন্ড টাইম সবসময় এটাই হবে, সেটা আমি বলতে পারবো না। যার জন্য আমার আই ভ্যালু শুরু হলো 0 থেকে, কারণ 0তম ইন্ডেক্সে প্রথম প্রসেসটা আছে আমার। তো এই টার্ন অ্যারাউন্ড টাইমের কনসেপ্টটা কি বললাম, যে পুরাটা প্রসেস হয়েছে
এখন দেখো P1 এর জিনিসটা খুবই মানে সাদামাটা, তার বার্স্ট টাইম হয়ে গেল। কিন্তু পি এর ক্ষেত্রে কি হলো, P2 এর ক্ষেত্রে টার্নারাউন্ড কিন্তু 27। তো এটাকে তুমি কিভাবে ফাইন্ড করতে পারো? P2 এর বার্স্ট টাইম প্লাস P1 এর বার্স্ট টাইম, তাই না? সরি, P2 এর বার্স্ট টাইম প্লাস P2 এর ওয়েটিং টাইম। P2 এর ওয়েটিং টাইম কিন্তু কত ছিল? 24 মিলিসেকেন্ড, এবং তার বার্স্ট টাইম কত? 3 মিলিসেকেন্ড। দুইটাকে যোগ করে দিলে তো 27 হয়ে যায়। তো তার টার্নারাউন্ড টাইমটা পেয়ে যাই সে কতক্ষণ ধরে ওয়েট করছিল এবং তার টোটাল এক্সিকিউশনে কতটুকু সময় লাগছে, তাই না? তার মানে এটার ফর্মুলাটা কি হবে? কোন একটা প্রসেসের বার্স্ট টাইম প্লাস প্রসেসের ওয়েটিং টাইম। এই কনসেপ্টটাই এখানে দেওয়া হচ্ছে যে টার্নারাউন্ড টাইম আই, যদি আই এর ভ্যালু 0, তখন প্রথম প্রসেসের টার্নারাউন্ড টাইম ইকুয়ালস টু প্রসেস 0 ডট বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম। ঠিক আছে? তার মানে প্রথম প্রসেসের বার্স্ট টাইম কত হবে? প্রসেসের টার্নারাউন্ড টাইম হচ্ছে প্রথম প্রসেসের বার্স্ট টাইম, যেটা 24 প্লাস ওয়েটিং টাইম অফ প্রথম প্রসেস, তার মানে হচ্ছে 0। 24 প্লাস 0 ইকুয়ালস টু 24। এভাবে বাকিগুলো ক্যালকুলেট করবে। আচ্ছা, এরপরে দেখো তোমার এভারেজ টাইম গুলো এখন বের করবো। আমার এখন ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইমও জানি, ইন্ডিভিজুয়াল টার্নারাউন্ড টাইমও আমি জানি। এখান থেকে আমি কি বের করবো? এখন অ্যাভারেজ ভ্যালুগুলো বের করবো, যে অ্যাভারেজ ওয়েটিং টাইম কত, অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম কত। অ্যাভারেজ ওয়েটিং টাইম আর টার্নারাউন্ড টাইমের জন্য আমি কি করতেছি, জাস্ট প্রসেসের অ্যারেটা এবং এনটাকে ইনপুট হিসেবে দিচ্ছি। আর ভেতরে আমি আরো দুটা ভ্যালু নিলাম, ওয়েটিং টাইম অ্যারে এবং টার্নারাউন্ড টাইম অ্যারে ডিফাইন করলাম। তারপরে আমি করতেছি এই ওয়েটিং টাইমটাকে অ্যাড করে দিয়ে ফাইন্ড ওয়েটিং টাইম দিয়ে আমি কল করতেছি। এটা জাস্ট কল করার ব্যাপার, এভারেজে তেমন কোনো কনসেপ্ট নাই। জাস্ট এটাকে কল করে দিচ্ছে, কল করে দিলে এই ফাংশনটা যখন কল করতেছি তখন এই ওয়েটিং টাইমের ভেতরে কিন্তু আমার সবগুলো ওয়েটিং টাইম ক্যালকুলেট হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা ওয়েটিং টাইম ক্যালকুলেট হয়ে যাচ্ছে। আবার ফাইন টার্নারাউন্ড যখন কল করতেছি তখন এটার ভেতরে কি হচ্ছে, প্রত্যেকটা প্রসেসের ফাইন টার্নারাউন্ড টাইম ক্যালকুলেট হয়ে যাচ্ছে। মানে P1 P2 P3 এর জন্য টার্নারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম ক্যালকুলেট হয়ে দুইটা ফাংশনের মাধ্যমে। এখন আমি কি করতেছি, আমি এভারেজ বের করবো। এভারেজ বের করার জন্য একটা ভ্যারিয়েবল লিখলাম টোটাল ওয়েটিং টাইম, আর একটা ভ্যারিয়েবল লিখলাম টোটাল টাইম টাইম। কারণ টোটালটা না হলে তো তুমি সেটাকে 3 দিয়ে ভাগ করে না, তারপর তোমার এভারেজ পাবা। তো এখন টোটাল বের করার জন্য কি করলাম, যে আয়ের ভ্যালু 0 থেকে নিয়ে চালাইলাম, চালানোর পরে তোমার ওয়েটিং টাইম প্লাস ইকুয়ালস টু ওয়েটিং টাইম আই, মানে প্রত্যেকটা প্রথম প্রসেসের ওয়েটিং টাইম প্লাস দ্বিতীয় প্রসেসের ওয়েটিং টাইম প্লাস তৃতীয় প্রসেসের ওয়েটিং টাইম, এরকম অ্যাড করে দিচ্ছি টোটাল ওয়েটিং টাইম। আর টোটাল টার্নারাউন্ড টাইমে করে দিচ্ছি প্রথম প্রসেসের টার্নারাউন্ড টাইম, দ্বিতীয় প্রসেসের টার্নারাউন্ড, এইভাবে অ্যাড করে দিচ্ছি। আর আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আউটপুট দিচ্ছে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইমকে টোটাল ওয়েটিং টাইম ডিভাইডেড বাই টোটাল টার্নারাউন্ড টাইম ডিভাইডেড বাই করে দিলে হয়ে গেছে। তার মানে এখানে দেখো আমি কল করব কাকে, কল করব হচ্ছে আলটিমেটলি ফাইন্ড অ্যাভারেজ টাইমটাকে কল করে বাকি ভ্যালু। এই পর্যন্ত তো আমি স্ট্রাকচারটা কিভাবে নিচ্ছে, আর আলটিমেটলি আমি অ্যাভারেজ টাইমটাকে কল করে দিছি, দেওয়ার ফলে আমার আলটিমেট রেজাল্টটা পাওয়া যাচ্ছে। তো এটাকে যদি আমি করি, কি হচ্ছে এখন, নাম্বার অফ প্রসেস 3 দিলাম, অ্যারাইভেল টাইম যাচ্ছে প্রথমটার দিলাম 1, অথবা ধর প্রথমটার 0 দিতে পারো, সমস্যা নেই। বার্স্ট টাইম দিচ্ছ 24, প্রসেস 2 এর অ্যারাইভেল টাইম দিচ্ছ 2, বার্স্ট টাইম দিচ্ছি 3, প্রসেস 3 এর অ্যারাইভেল টাইম হচ্ছে 3 এবং বার্স্ট টাইম দিচ্ছি 3। এতে করে কি হচ্ছে, অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 17, অ্যাভারেজ টাইম হচ্ছে 27। এই কার কোনো কনফিউশন আছে? না ম্যাম। হ্যাঁ, তো এখন সেটা এক্সিকিউট করো, এই প্রোগ্রামটা যে এটা একটা প্রোগ্রাম ছিল, এক ধরনের প্রোগ্রাম ছিল। তুমি চাইলে অনেক কনসেপ্ট আছে, মানে এরকম 2-3টা মনে হয় কনসেপ্ট আছে যে কিভাবে টার্নারাউন্ড টাইম এবং কিভাবে ওয়েটিং টাইম বের করতে করা যায়।
তো আমি দেখছি বিভিন্ন কোডের মধ্যে হয়তো ২টা কি ৩ টাইপের তারা ইউজ করছে। তো ওগুলাও তুমি করতে পারো, সমস্যা নাই। আনসার কিন্তু আল্টিমেটলি সেম আসবে। হ্যাঁ? যেমন আমরা একবার বলছিলাম না যে সিটি মাইনাস বিটি, সিটি মাইনাস এটি এগুলো করে আমরা না টার্ন অ্যারাউন্ড টাইম তারপর ওয়েটিং টাইম বের করতাম। তো ওখানে কিন্তু কমপ্লিশন টাইমটা জানা থাকা লাগতো। তাই না? ওটা একটা ভেজাল ছিল। তো ওগুলাও যদি তুমি করতে চাও সেটাও এক্সিকিউট করতে পারবা, সেটাও ইমপ্লিমেন্ট করতে পারবা, সেটা তুমি ওভাবে ইমপ্লিমেন্ট করবা আরকি। যে কমপ্লিশন টাইমটা আগে বের করে নিতে হবে। তারপর ওর থেকে মাইনাস করতে হবে এভাবে আরকি। তো এটা হচ্ছে এক ধরনের ওয়ে। তুমি চাইলে তোমার মতো করে অথবা অন্যভাবে দেখেও করতে পারো, সমস্যা নেই। কনসেপ্টটা বুঝতে হবে। এরকম ভেঙে, ভেঙে কনসেপ্টটা বুঝে কোন চেঞ্জ যদি করার হয় সেটা চেঞ্জ করতে হবে। এখানে দেখো গান চার্ট কিন্তু এড করা নাই, তাই না? এখানে কোনো গান চার্ট এড করা নাই। তোমাদের যেটা কাজ, এটা তো বলেই দিলাম, বুঝাই দিলাম। এখানে তার কাজ করার মতো কিছু নেই তেমন। তুমি হচ্ছে গান চার্টটা এড করবা। এফসিএফএস অ্যালগরিদমের মধ্যে এভারেজ ওয়েটিং টাইম, টার্নারাউন্ড টাইমটা হইলো। এখন গান চার্টটা এড করবা। ডিসপ্লে গান চার্ট নামের একটা ফাংশন ক্রিয়েট করবা। ওই ফাংশনের মধ্যে গান চার্ট করবা। ওটাও কোড আসছে, ওটা হচ্ছে তোমরা এই ইয়ের সাথে এড করে দিবা। ঠিক আছে? এটা তোমাদের কাজ। আমি হয়তো কিছু শুনতে পাচ্ছি না। বুঝছো? আচ্ছা, ইয়ে আছে? সেল কোথায়? সেল আছে এখানে? তোমার কথা আমি শুনতেছি না। হ্যাঁ, তুমি চাইলে মেসেজ দিতে পারো। এখানে একটা মেসেজ দিতে পারো, সমস্যা নেই। এই সাইয়েদ মাহমুদ আছো? हाँ मैम। হ্যাঁ, তুমি যেটা করবা, তুমি হচ্ছে ওই এখানে যারা এখন প্রেজেন্ট আছে না, তাদের একটু প্রেজেন্টটা তুমি লিস্টে নিয়ে যেতে পারো। ওটা পারবা করতে? করে দিও। আচ্ছা, তোমরা এটা এই কোডটা বুঝছো? বুঝলে এটা নিজেরা এক্সিকিউট করো আর হচ্ছে গানটা ট্যাগ করে ট্রাই করো। হ্যাঁ, আমি ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি আজকে। তোমরা সাথে থাকো। তো আচ্ছা, এই সাইড গান ম্যাম আমার একটু কথা ছিল। হ্যাঁ, বলো। ম্যাম আমি 34 ইনটেক থেকে রাকিব বলছিলাম ম্যাম। আমার হলো ওই যে আপনি ল্যাবের মিট নিয়েছেন ম্যাম, তখন আমি সৌদি আরব ছিলাম, ওমরাই গেছিলাম ম্যাম। মিটটা আমি অ্যাটেন্ড করতে পারি নাই ম্যাম। আমি ঈদের পরে দেশে আসছি, আপনাকে কল করছিলাম, মানে আপনি হয়তো ব্যস্ত ছিলেন, রিসিভ করেন নাই। এর কারণে আমি লাস্ট উইকে ম্যাম গেছিলাম কলেজে, ইউনিভার্সিটিতে, বাস ক্লাস হয় নাই, কেউই আসে নাই, পরে আমি চলে আসছি ম্যাম। এখন কি আমার জন্য কিছু করা যায় ম্যাম? ফাইনালটা ভালো করে দিও। ফাইনাল ভালো করে দিলে দেখা যাবে কি হয়। যে ওকে, প্রোগ্রাম থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ভাই হাজিরাগুলো হচ্ছে কি চ্যাট বক্সে দিয়ে দাও, রোলগুলো চ্যাট বক্সে দিয়ে দাও। হ্যাঁ, সাইড কিছু বলছো? ম্যাম ওই যে ওদেরকেও বলতেছিলাম রোলগুলো চ্যাট বক্সে দিয়ে দিতে। ওকে। হৃদয় অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিস। হৃদয় অ্যান্সার করতে না।
Wait.